7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরার ধর্ষণের শিকার শিশুটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশও দিয়েছেন তিনি। অন্যদিকে শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে সেনাবাহিনী। এর আগে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সকালে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, শিশুটির মস্তিষ্ক তখন কাজ করছিল না। মৃত্যুর আগে আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, রক্তচাপ ও অক্সিজেন লেভেল কমে যায়। বুধবার রাতেও সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে শিশুটির 4 বার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানানো হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় 8 মার্চ। একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনি ভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল, ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে, ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা, তারপরের দিন এটা 6 গেছে, তারপর থেকে এটা ফল করা শুরু করছে। শেষ পর্যন্ত পারল না মাগুরার শিশুটি। বোনের শ্বশুর বাড়িতে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার পর টানা 7 দিন লড়াই করেছে মৃত্যুর সাথে। কিন্তু দেশসেরা চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, কোটি মানুষের শুভকামনা আর প্রার্থনাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে মারা যাওয়া নারীর তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এক সপ্তাহ ধরে মৃত্যুর চেয়েও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে শিশু আসিয়াকে। অনিশ্চয়তার মধ্যে হাসপাতালে পার হয়েছে প্রতিটি মুহূর্ত। শেষ পর্যন্ত অনিবার্য মৃত্যুর কাছেই হেরে গেল শিশুটি। তাই অশ্রুসিক্ত দেশের 18 কোটি মানুষ। 5 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় ঢাকা সিএমএইচে। আসিয়ার চিকিৎসায় সিএমএইচের চিফ সার্জনকে প্রধান করে 8 বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবারও শিশুটির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় আরও 4 বার। বৃহস্পতিবার সকালে প্রথমবার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর তার হৃদস্পন্দন ফিরে আসে। বেলা 12টায় আবারও কার্ডিয়াক অ্যারেস্টে মস্তিষ্কের কাজ বন্ধ হয়ে যায়, পাশাপাশি কমে যায় রক্তচাপও। বারবার সিপিআর দেওয়ার পরও আর ফিরে আসেনি হৃদস্পন্দন। ধর্ষণের ঘটনার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে মানুষ নেমে আসে রাস্তায়। দেশের প্রতিটি স্তরের মানুষের মাঝে তৈরি হয় ক্ষোভের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এই ঘটনার দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। তাছাড়া সকল ধর্ষণের বিচার যেন দ্রুত হয় সেজন্য প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রিসভা বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। শিশুটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, শিশুটির মৃত্যুর খবরে মাগুরাবাসী এবং তার যারা প্রতিবেশী রয়েছেন তারা কি বলছেন? তার গ্রামের বাড়িতে এখন স্বজনদের মধ্যে কারো অবস্থান করছেন? আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই শিশুটি বাড়ির সামনেই। মূলত শিশুটি মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি মারা যাওয়ার পরই শিশুটির আসলে পরিবার এবং বাবা মা স্বপ্ন কিন্তু একেবারে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে।
বলে তারা দাবি করছে। পরিবার বলছেন যে শিশুটি আসলে প্রতিটি বাবা মায়েরই কিন্তু স্বপ্ন থাকে সন্তান শিশুদের নিয়ে, যে স্বপ্নটা কিন্তু অচিরেই এইভাবে ঝরে যাবে সে পরিবার কিন্তু তারা বলতে পারেন নাই। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই শিশুটির যে বাড়ি, সেই বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন তারা আসতে শুরু করেছেন এবং পরিবারের সদস্যদের সাথে আমি কথা বলেছি যে তারা আমাকে বলেছেন যে কিছু সময় পরে হয়তোবা আসিয়াকে হেলিকপ্টারে নিয়ে আসা হতে পারে বলে পরিবার জানিয়েছেন। এবং এলাকাবাসী দেখতে পেরেছি যে এলাকাবাসী যে শিশুটির মরদেহ আনার পরে কিন্তু যে কবরস্থ করা হবে সেটির জন্য তারা বাঁশ কাটছেন এবং কবর ইতিমধ্যে খোঁড়াও শুরু হয়ে গেছে আমি দেখতে পেরেছি। তো এলাকাবাসী চাচ্ছেন এবং পরিবার দাবি করছেন এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং সর্বোচ্চ যে আইনের বিধান রয়েছে সেই আইন অনুযায়ী তাদের শাস্তি দাবি করছেন এবং পরিবার বলছেন যেন কোনো আসামি কোনো আইনের ফাঁক ফোকরদের জন্য বের হয়ে না যেতে পারে, সেটি পরিবার দাবি করছেন। তো এই ছিল আসিয়ার গ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে জানাচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় মেয়েকে ঘরে একা রেখে প্রতিদিন কাজে যান গার্মেন্টস কর্মী মা। এই সুযোগে একাধিকবার ধর্ষণ করেন সৎ বাবা শাবলু মাতব্বর। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন মা। পরে পুলিশ অভিযান চালিয়ে শাবলুকে গ্রেপ্তার করে। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। এদিকে নবীনগরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছে পরিবার। শিল্প খাতে অস্থিরতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ তাদেরকে প্রতিহতের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। সকালে গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। ঈদের সময় বাসাবাড়িতে চুরি ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারির কথা জানান তিনি। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করতে বর্তমান সরকার কাজ করছে। 5 আগস্টের আগে রাজনৈতিক আনুগত্যের জন্য পুলিশ মানুষের বিরুদ্ধে কাজ করেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্যই এমনটি হয়েছে। এজন্য নির্দেশদাতাদের অবশ্যই শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন বাহারুল আলম। বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছেন। তো এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। এবার ইফতার বাজারের খবর। রমজানে অফিস ছুটির পর বদলে যায় নগরীর সড়কের চিত্র। ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ গলিপথেও তৈরি হয় যানজট। অফিস ফেরত মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় বিভিন্ন যানবাহনে। অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তায় সেরে নেন ইফতার। এদিকে বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রোজার দিনে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন রাস্তায় দেখা যায় অসহনীয় পরিস্থিতি। তাই যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। গোড়ান থেকে মোহাম্মদপুর মূলত 40 মিনিটের রাস্তা, কিন্তু আমার 2.5 ঘন্টা লাগছে। 3 ঘন্টা উত্তরার থেকে 3 ঘন্টা এলাম এই জায়গায়, আমরা যাইতেই পারি না, আমি তো আর দূরে ভিতর দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে একই অবস্থা, বিভিন্ন রাস্তায় একই অবস্থা। কোনোটাই নিয়ম মতো হচ্ছে না। তো আমরা প্রতিদিনই এই ধরনের কঠিন বিড়ম্বনার মধ্যে পড়ছি। সেম এই ইফতারের টাইমে আমরা জ্যামে থাকি, বিভিন্ন জ্যামে। অটোরিকশা চারদিক দিয়ে ঘুরে মিরে সারাদিন দাঁড়ায় আছে, কোনো ডিউটি কিরকম করে জানি না। ট্রাফিক পুলিশ বলছে অফিস ছুটির পর একসঙ্গে অনেক মানুষের চাপে সড়কে যানজট বেড়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সদস্য মোতায়েন সহ নানা কৌশল নেওয়া হয়েছে। আমাদের স্টার ডেভেলপমেন্ট আরও কৌশল আছে, অনেক কৌশলগুলো অবলম্বন করতেছি। সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে রোডের ইঞ্জিনিয়ারিং, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং এই ব্যবস্থা নিয়েও আমরা যাতে জ্যামটা সহনীয় হয় বিকালে, সেটার সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতেছি। এদিকে যানজটে পড়ে রাস্তায় ইফতার সারেন অনেকে। ভুক্তভোগীরা জানান, সারাদিন রোজা রেখে অফিস করার পর যানজটে বসে থাকাটা অনেক কষ্টের।
জামজটে পড়ে আছি, ইফতারের জন্য সিটও পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় ইফতার করতেছি। সারাদিন অফিসে যে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্টটা আমরা রাস্তাঘাটে জ্যামের কারণে পরিত্যক্ত হয়। যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিং বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম 4 দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কেন কর্মস্থলে আসছেন না এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই। পুলিশ জানায় গত 9 মার্চ অফিস শেষে বের হবার পর থেকে তার খোঁজ মিলছে না। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারকে জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার খিলগাঁও জোনে এডিসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাশিদুল। ওই সময় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক ছাত্রকে গুলি করার ঘটনায় রামপুরা থানায় মামলায় আসামি তিনি। অ্যাডিশনাল এসপি, তো এখানে যেহেতু বরিশালে পোস্টিং ছিল, তার পোস্টিং নাম ছিল এডিসি, নাম রাশিদুল ইসলাম। সে 30তম বিসিএসের অফিসার। সে এখানে ছিল, তারপরে হঠাৎ করে রবিবারে 2টার পরে সে আর তাকে খোঁজ করে আর পাওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখার দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন নির্বাচন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রাজশাহীর নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধন হয়। নির্বাচন কমিশনকে ভঙ্গুর প্রতিষ্ঠানে রূপান্তর করতে ষড়যন্ত্র চলছে বলে সেখানে অভিযোগ করেন নির্বাচনী কর্মকর্তারা। চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশালেও 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে নওগাঁ, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, হিলি, দিনাজপুর, নোয়াখালী, খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। চট্টগ্রামের দোহাজারীতে বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে স্কুল শিক্ষার্থীর 2 ভাই বোন রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতের স্বজনরা জানান, সকালে অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিল 3 শিক্ষার্থী। তাদের অটোরিকশাটি দোহাজারী বাজার এলাকায় গেলে পেছন দিক থেকে পূরবী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নুরুল আমিন ও 5ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াকার উদ্দিন মারা যান। আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে 9ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবার মৃত্যু হয়। হাবিবা ও ওয়াকার সম্পর্কে ভাই বোন। এদিকে গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে 12 জন আহত হয়েছে। ভোরে কাশিয়ানীর চাপ্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফেনীর দাগনভূঞাতে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইয়াকুবপুর নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, 2023 সালের 11 নভেম্বর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে পিয়ন হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়। এর জেরে গতকাল হুমায়ুন ও তার স্ত্রী নূর নাহার ওই শিক্ষককে স্কুলে গিয়ে লাঞ্ছিত করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয় তারা। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের খবরে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও 250 শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকালে কলেজের লাইব্রেরি কক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। মান উন্নয়ন না করে উল্টো মানহীনের নামে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা অযৌক্তিক। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে বরেন্দ্র অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকুচিত হয়ে পড়বে উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার দাবি জানান তারা। চাঁদপুরে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিনের সভাপতিত্বে নৌ ও সড়ক পথের পরিবহন নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, ঈদযাত্রা নিরাপদ রাখতে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহন না করা, অতিরিক্ত ভাড়া আদায় না করার তাগিদ দেওয়া হয়। এছাড়া ঈদযাত্রায় প্রতিটি লঞ্চে আনসার সদস্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুরে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে বলে জানান জেলা প্রশাসক। রমজান ও ঈদ উপলক্ষে খাগড়াছড়িতে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে 500 অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, প্রতি বছর রমজান আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, তবে এবার প্রশাসনের তৎপরতায় দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কুড়িগ্রামের উলিপুরে বড়ুয়া তবকপুর খালে বন্যায় ধসে পড়ার 7 বছরেও নির্মাণ হয়নি সেতু। এতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তবকপুর, থানাহাট ও রানীগঞ্জ ইউনিয়নের 3000 মানুষ। স্থানীয়রা জানায়, 2018 সালে বন্যায় পানির তোড়ে ধসে পড়ে সেতুটি। এরপর থেকে সড়ক যোগাযোগ বন্ধ। শুকনো মৌসুমে হেঁটে পার হওয়া গেলেও বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘ 7 বছর ধরে নতুন সেতুর দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি। এদিকে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ব্রিজটি পুনর্নির্মাণে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই নতুন ব্রিজ নির্মাণে আশ্বাস তার। খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে শুরু হওয়া অভিযানে দুপুর পর্যন্ত জেলার 8টি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়। এর মধ্যে মাটিরাঙ্গা উপজেলার 3টি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া 5টি ভাটার সামনে বন্ধ ঘোষণার ব্যানার টাঙিয়ে দেয় প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের রিট পিটিশন অনুযায়ী জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী এই অভিযানে সব অবৈধ ভাটা বন্ধ করা হবে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।